ভারতীয় সিনেমা যখন কথা বলতে শুরু করেছে, ছবির গল্প বলতে গিয়ে গানকেও ব্যবহার করার প্রয়োজন বোধ করেছিলেন তখনকার পরিচালক ও প্রযোজকরা। কিন্তু ছবিতে সংলাপ যে কেউ বলতে পারলেও অভিনয় করতে করতে গান গাইতে হলে অভিনেতার গলায় সুর থাকাটা ছিল জরুরি। ফলে এমন অভিনেতাদের খোঁজ পড়েছিল যারা চেহারায় নায়কোচিত এবং গান গাইতে পারেন। কিন্তু তেমন গায়ক অভিনেতা খুঁজে পাওয়া সহজ ছিল কি? না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, আজকে বলবো সেরকমই এক নায়কোচিত চেহারার গায়ক অভিনেতাকে নিয়ে গল্প। আজকের গল্প অসিত বরণকে নিয়ে। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম একজন গুণী শিল্পী অসিত বরণের প্রতি আমাদের এটা শ্রদ্ধার্ঘ্য। গল্প যেখানে সত্যি চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর আমাদের তথ্য যদি ভালো লাগে, আমাদের গল্প যদি ভালো লাগে, তাহলে একটা কমেন্ট, একটু লাইক আর একটু শেয়ার করে দেবেন। প্রথম যে গায়ক অভিনেতাকে সফলভাবে কাজে লাগানো গিয়েছিল তিনি কুন্দলাল সায়গাল। এরপর ক্রমশ পঙ্কজ মল্লিক, কৃষ্ণচন্দ্র দে ও পাহাড়ি সান্যাল। এদের নায়ক গায়ক হয়ে ওঠার পেছনে রাইচাঁদ বড়ালের অবদান ছিল অনেকটাই, যাকে নিয়ে আমরা কিছুদিন আগেই গল্প করেছি। 1940 সালের গোড়ার দিকে সায়গাল মুম্বাই চলে গেলেন। ফলে তার স্থান পূরণ করার জন্য নতুন গায়ক নায়কের প্রয়োজন হলো। কৃষ্ণচন্দ্র দে, পাহাড়ি সান্যাল ও রবীন মজুমদাররা থাকলেও নতুন এক গায়ক নায়ক খুঁজছিলেন নিউ থিয়েটার্সের বীরেন সরকার। এমনই এক সময়ে আকাশবাণীর সঙ্গীত সম্মেলনে 25 বছরের সুদর্শন এক যুবকের তবলা শুনে মুগ্ধ হয়ে তার সঙ্গে আলাপ করলেন সঙ্গীত রসিক পাহাড়ি সান্যাল। কথায় কথায় তিনি জানতে পারলেন যে সে জ্ঞান প্রকাশ ঘোষের ছাত্র এবং 1 নম্বর গার্স্টিন প্লেসের আকাশবাণীতে তবলিয়া হিসেবে যুক্ত। পাহাড়ি সান্যাল তাকে বাংলা সিনেমায় অভিনয় করার প্রস্তাবও দিয়েছিলেন। নিউ থিয়েটার্সের ব্যানারে হেমচন্দ্র চন্দ্রের পরিচালনায় প্রতিশ্রুতিতে নিজের ভাইয়ের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেন। ছেলেটিকে নিয়ে এসে স্টুডিওর কর্ণধার বি.এন. সরকারের সঙ্গে আলাপও করিয়ে দেন পাহাড়ি সান্যাল। অডিশনে খুব সহজেই উত্তীর্ণ হয় ছেলেটি। জন্ম হলো বাংলা সিনেমার নতুন এক গায়ক নায়ক অসিত বরণ মুখোপাধ্যায়ের, সংক্ষেপে যাকে আমরা অসিত বরণ বলেই চিনি। হেমচন্দ্র চন্দ্রের এই ছবিতে অসিত বরণ প্রথমবারের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেরকম কাজ করেছিলেন তা আজ দেখলে অবাকই হতে হয়। ছবিতে তাকে অভিনয় করতে হয় পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী, চন্দ্রাবতী দেবী, জহর গাঙ্গুলি, অহিন্দ্র চৌধুরী ও ভারতী দেবীর মতো তা বড় অভিনেতাদের সঙ্গে। ছবিতে অভিনয়ের পাশাপাশি দুটি গানও তাকে গাইতে হয়েছিল। রাজার মেয়ে কাহার লাগি গাঁথছ মণিহার ও আমারও জীবনে এলো বসন্ত। তবে শুধু বাংলায় নয়, হিন্দিতেও প্রতিশ্রুতি ও সৌগন্ধ নামে ছবি দুটি মুক্তি পায় যথাক্রমে 1941 ও 1942 সালে। অসিত বরণের বয়স তখন 28। অসিত বরণ ভারতী দেবীর জুটি বিরাট এক সম্ভাবনা নিয়ে বাংলা সিনেমার প্রাঙ্গণে এসে দাঁড়ালো। প্রমথেশ বড়ুয়া পরবর্তী ও উত্তম কুমার পূর্ববর্তী বাংলা সিনেমা পর্বে জনপ্রিয় যত গায়ক নায়ক এসেছিলেন তাদের মধ্যে রবীন মজুমদারের পাশাপাশি অসিত বরণের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল বলে মনে করতেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 1913 সালের 19শে নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন অসিত বরণ মুখোপাধ্যায়। তার ডাক নাম কি ছিল জানেন? কালো। পরিবারের আদি নিবাস সেখানে। বাবা তারাপদ ও মা বীণাপাণি দেবী। 3 ভাই 1 বোনের মধ্যে বড় প্রভাত বরণ, মেজ অসিত বরণ এবং ছোট বারৈত বরণ এবং বোন মায়া। কলকাতায় প্রথমে তারা থাকতেন শিয়ালদহের কাছে শাঁখারীটোলা স্ট্রিটের যৌথ পরিবারে।
বাড়ির কাছেই মিত্র ইনস্টিটিউশন এবং সেখানেই অসিত বরণের পড়াশোনা। ছাত্র জীবনে বন্ধুদের মধ্যে গায়ক হিসেবে খ্যাতি ছিল অসিত বরণের। তাদের বন্ধুমহলের আড্ডা ছিল সন্তোষ মিত্র স্কোয়ার পার্কে, যা তখন সেন্ট জেমস স্কোয়ার নামে পরিচিত ছিল। এই পার্কের পাশের গলিতে দুর্গাপূজার পত্তন হয় তার ও তার বন্ধুদের উদ্যোগে, যা আজ শহরের বিখ্যাত এক দুর্গাপুজো। অসিত বরণের বন্ধুদের মধ্যে ছিলেন এরিয়ান্স ক্লাবের খেলোয়াড় শৈলেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও শম্ভু মুখোপাধ্যায়, মৃৎশিল্পী রমেশ পাল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় ও আরো অনেকে। ঘুড়ি ওড়ানোর নেশা ছিল তার ছোটবেলা থেকেই। গড়ের মাঠে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় তিনি নিয়মিত যোগ দিতেন বলে জানিয়েছিলেন তার ছেলে রজত বরণ। বারাণসী থেকে তিনি ঘুড়ি আনাতেন। এছাড়া ছিল মাছ ধরার নেশা, যা সে যুগের কলকাতার যুবকদের অনেকেরই জীবনের অঙ্গ ছিল। মাত্র ১৩ বছর বয়সে অসিত বরণ তার মাকে হারান। এই মৃত্যুতে তার বাবা তারাপদ মুখোপাধ্যায় দিশেহারা হয়ে পড়েন। সেই সময় ছেলে মেয়েদের বয়স যথাক্রমে বড় ছেলে ১৫, অসিত বরণ তখন ১৩ বছর, ছোট ছেলে ৯ বছর এবং মেয়ে মায়া ৭ বছর। ফলে পরিবারের ভরণ পোষণের একটা চাপ এসে পড়ে বাড়ির ছেলেদের ওপরেই। তাই ম্যাট্রিক পরীক্ষা না দিয়েই অসিত বরণকে রোজগারের চেষ্টা শুরু করতে হয়। বাড়ির কাছে থাকতেন জ্ঞান প্রকাশ ঘোষ, তার কাছে তবলা শিখতেন। গাইতে পারতেন বলে কলকাতার বিভিন্ন সঙ্গীত জলসায় গানের জন্য ডাকও পেতেন। তার গলায় আধুনিক বাংলা গান ও শ্যামাসঙ্গীত জলসার শ্রোতাদের কাছে ছিল বিশেষ জনপ্রিয়। বিখ্যাত সুরকার কমল দাশগুপ্তর অর্কেস্ট্রাতেও তিনি বাজাতেন। অসিত বরণের গান শুনে তিনিই তাকে দিয়ে বেসিক আধুনিক গান গাইয়েছিলেন বলে জানিয়েছেন এই তথ্য সংগ্রাহক গবেষক অভিক চট্টোপাধ্যায়। চলচ্চিত্রে গান গাওয়ার আগেই তার প্রথম প্রকাশিত রেকর্ড আমার প্রথম গান তোমারে শোনাবো বলে পরবর্তীকালে কমলবাবুর ছোট ভাই সঙ্গীত পরিচালক সুবল দাশগুপ্তর সুরেও অসিত বরণ বেসিক ও চলচ্চিত্রের জন্য অনেক জনপ্রিয় গান গেয়েছিলেন। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া এবং সাফল্য পাওয়ার পর ১৯৪৬ সালে ২৫শে নভেম্বর প্রতাপাদিত্য প্লেসে নিজের বাড়ি বানিয়ে শাঁখারীটোলা ছেড়ে নতুন বাড়িতে সপরিবার থাকতে শুরু করেন। অসিত বরণের রসরঙ্গ নামে একটি দল ছিল। এই দলের জন্য শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ও সারদামাকে নিয়ে একটা আলেখ্য করেছিলেন, যেখানে প্রভাত বরণ স্তোত্র পাঠ করতেন আর বিবেকানন্দর গান গাইতেন স্বয়ং অসিত বরণ। রঙ্গমঞ্চ বা কমার্শিয়াল থিয়েটারে অসিত বরণ নিয়মিত অভিনয় করতেন। সেতু, বিবর, ক্ষুধা, লগ্ন, জাগো, রাধা, দ্বিধা, অ্যান্টনি কবিয়াল, পরিণীতা, এছাড়াও আরও নাটক আছে যা নথিভুক্ত এখানে হয়নি। তবে ২৭শে নভেম্বর ১৯৮৪ সালে তার মৃত্যুর পরে প্রকাশিত এক ইংরেজি দৈনিকের তথ্য অনুযায়ী ১৯৫৭ সালে প্রথম কমার্শিয়াল থিয়েটারে কাজ শুরু করেন তিনি মহানগর নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে। প্রায় ১ ডজন নাটকে অভিনয় করেছিলেন বলে জানা যায়। বাংলার পেশাদার নাট্য জগৎ যে ঠিক কী রকম সে সম্পর্কে তার কোনো ধারণা না থাকারই কথা। কিন্তু অসিত বরণের সঙ্গে এই নাটকে অভিনয় করতে এসে তিনি অসিত বরণকে চিনেছিলেন অন্যভাবে। সেদিন মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলায় মোহনবাগান জিতেছিল। অসিত বরণ তরুণ কুমার ছিলেন কট্টর মোহনবাগানের সমর্থক। দুজনেই খুব খুশি এবং উত্তেজিত। ঠিক করলেন ইস্টবেঙ্গল সমর্থক তৃপ্তি মিত্রকে হতচকিত করবেন। শো শুরু হয়েছে। তৃপ্তিদি মঞ্চে। এবার প্রবেশ অসিত বরণ এবং তরুণ কুমারের। তৃপ্তিদি দেখলেন দুজনে মঞ্চে এসেই নাটকের সংলাপের বদলে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলাকে কেন্দ্র করে অন্য সংলাপ বলে চলেছেন। এছাড়া কাশী বিশ্বনাথ মঞ্চে ভোলা ময়রা নাটকে ভোলা ময়রার চরিত্রে অসিত বরণের অভিনয় দেখতে ইন্দিরা গান্ধী অসিত বরণের যাত্রা শুরু হয়েছিল ১৯৪১ সালে বাংলার প্রতিশ্রুতি এবং ১৯৪২ সালে হিন্দি সওগান ছবির সাফল্যের মধ্যে দিয়ে। আকাশবাণীর নিতান্ত এক তবলিয়া রাতারাতি বদলে গিয়েছিলেন ভারতজোড়া জনপ্রিয় এক গায়ক নায়কে। পরিচালক হেমচন্দ্র চন্দ্র অবশ্যই অসিত বরণকে তৈরি করেছিলেন তার ওই ২ ছবির মধ্যে দিয়ে। এরপর ক্রমশ অন্যান্য পরিচালকরাও অসিত বরণকে নিয়ে কাজ করতে শুরু করেন।
নিউ থিয়েটার্সের অভিনেতা হওয়ার বাংলা চলচ্চিত্র দুনিয়ার অসিত বরণের গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছিল অনেকটাই। তখনকার প্রায় সব বড় বড় পরিচালকের সঙ্গেই অসিত বরণের কাজ করেছেন প্রচুর, এবং তার উপর নির্ভরও করতেন তারা। মোট ৩২ জন পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন, যার মধ্যে হেমচন্দ্র চন্দ্র, অগ্রদূত, অগ্রগামী, যাত্রিক, বিজয় বসু, চিত্ত বসু, নিতিন বসু, বিমল রায়, সলিল দত্ত, অজয় কর, তরুণ মজুমদার, মৃণাল সেন, তপন সিংহ, ভি শান্তারাম, সুবোধ মিত্র, এমনকি উত্তম কুমারের পরিচালনায় কলঙ্কিনী, কঙ্কাবতী ছবিতেও কাজ করেছেন তিনি। সত্যজিৎ রায়ের কোনো ছবিতে অসিত বরণ কাজ করেননি কেন? সাংবাদিক রবি বসুর এই প্রশ্নের উত্তরে অসিত বরণ জানিয়েছিলেন, ওরে বাবা, উনি হলেন গ্রেট মাস্টার, প্রয়োজন হলে নিশ্চয়ই ডাকবেন একদিন, এ শহরে আমরা তো দুজনেই আছি, নিশ্চয়ই একদিন ডাক আসবে। দুঃখের বিষয়, ডাক কোনোদিনও আসেনি। কিন্তু দুজনের পরিচয় যে ছিল তার প্রমাণ পাওয়া যায় সুশীল ঘোষের সিঁদুরে মেঘ ছবির ক্ল্যাপস্টিক দিতে আসা অসিত সেন ও সত্যজিৎ রায়ের উপস্থিতির একটি স্টিল ছবিতে, যেখানে দেখা যাচ্ছে ক্ল্যাপস্টিক শট দিচ্ছেন মাধবী মুখোপাধ্যায় ও অসিত বরণ। ছবিটি 1964 সালে চারুলতার সঙ্গে ওই একই বছরে মুক্তি পায়। অসিত বরণের ভারত জোড়া খ্যাতির আরেকটি প্রমাণ হলো 1953 সালে বিমল রায়ের পরিণীতা ছবিটি, যেখানে প্রধান চরিত্রদের মধ্যে ছিলেন অশোক কুমার, মীনা কুমারী ও অসিত বরণ। এই ছবিতে তার কণ্ঠে গাওয়া টুটা হ্যায় নাতা প্রীত কা খুবই জনপ্রিয় একটি গান হয়ে ওঠে। 1941 থেকে 1953 অসিত বরণ জনপ্রিয় গায়ক নায়ক হিসেবে চুটিয়ে অভিনয় করে গিয়েছেন। এরই মধ্যে 1948 সালে মুক্তি পাওয়া দৃষ্টিদান ছবিটি উত্তম কুমারের প্রথম ছবি হিসেবে চিহ্নিত। এই ছবির নায়ক ছিলেন অসিত বরণ। এরপর 1954 সালে মন্ত্রশক্তি ছবিতে আবার অসিত বরণ ও উত্তম কুমার একসঙ্গে অভিনয় করেন। তবে ইতিমধ্যে দর্শক রুচির বদল ঘটতে শুরু করেছে। ফ্লপ মাস্টার বলে পরিচিত উত্তম কুমার 1952 থেকে 1954 এর মধ্যে সুচিত্রা সেনের সঙ্গে জুটি বেঁধে বাংলা সিনেমার গতিপথ একেবারে বদলে দিয়েছে। নবীন অভিনেতাকে পথ ছেড়ে দিতে হয়েছিল প্রবীণ অসিত বরণকে। বাংলা সিনেমার প্রথম স্টার জুটি হয়ে আত্মপ্রকাশ করেছিলেন উত্তম সুচিত্রা। অসিত বরণের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি লালন ফকির, যে ছবিতে তিনি লালন সাঁইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি তার মৃত্যুর পর 1987 সালে মুক্তি পায়। 1981 সালের 9 আগস্ট অসিত বরণের স্ত্রী রাধা রানী মারা যান। আর নিজের 71 বছরের জন্মদিনের 8 দিন পর অসিত বরণ 1984 সালের 27 নভেম্বর প্রথমে ইউরেমিয়া ও পরে কিডনির অসুখে ভুগে আমাদের ছেড়ে চলে যান। খবর পেয়ে তার বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিকাশ রায়, অনিল চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা। সুচিত্রা সেন শোক প্রকাশ করতে গিয়ে মন্তব্য করেছিলেন, মিষ্টি স্বভাবের মানুষটি চিরতরে চলে গেলেন। মাধবী মুখোপাধ্যায় বলেছিলেন, চলচ্চিত্র জগৎ একজন সংবেদনশীল অভিনেতা ও হৃদয়বান মানুষকে হারালো। অসিত বরণের মরদেহ নিউ থিয়েটার স্টুডিও হয়ে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় তার শেষকৃত্যের জন্য। এইভাবেই শেষ হয়ে যায় এক অনন্য প্রতিভা, যাকে কোনোদিনও হয়তো বাংলা চলচ্চিত্র ভুলবে না, এবং বাংলা চলচ্চিত্রের দর্শক মণ্ডলীর মধ্যেও অসিত বরণ থেকে যাবেন চিরকাল, আমরা এই আশা রাখি। তো এই ছিল আজকের গল্প, অসিত বরণের গল্প। আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর পারলে একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করবেন আমাদের গল্পগুলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।